এবং আদানি পাওনা নিয়ে যখন নাকি দর কষাকষি করছে, চাপ দিচ্ছে বাংলাদেশকে, ঠিক সেই সময় সুখবরটা আসলো যে গ্রেপ্তার হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। একটি প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন। ভারত বিভক্ত হতে যাচ্ছে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। প্রেসিডেন্ট বলছেন যে ভারতের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিটা এই মুহূর্তে হিউজ পরিমাণ সামনে চলে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ দলের বিরুদ্ধে শাস্তি, শুধু নিষিদ্ধ না, শাস্তিরই। মানে এটা কেমনে সম্ভব হলো ভাই, আমি তো নিজেই আশ্চর্য। তবে 5ই আগস্টের পরে এই প্রথমবারের মতো এই ঘোষণা আসছে, এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে। ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। হঠাৎ করে কি এমন ঘটলো যে ঝুঁকা গেল? প্রতারণা ও ঘুষ দেওয়ার দায়ে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের আদালতে এই অভিযোগ দায়ের করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আজকের বিষয় হচ্ছে 14 বছর পর বেগম খালেদা জিয়া সেনা সদরে কেন অভিমান করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছে সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দোষরদের 2024-এর গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সন্ধ্যা 7টা বাজে নতুন নিউজে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনাম আপনারা দেখতে পেয়েছেন, ডক্টর ইউনূসের মামলায় কিন্তু ফেঁসে গিয়েছে আদানি। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনার পরিকল্পনা কিন্তু ভেঙে 3 ভাগ হয়ে গিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আদালতে যুদ্ধাপরাধের বিচার সংগঠিত হয়েছিল, সেই আদালতে এখন শেখ হাসিনা সহ তার দোষরদের 2024-এর গণহত্যার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, সেই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টবি ক্যাডম্যানকে। টবি ক্যাডম্যানকে তিনি লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইড 37 ল ফার্ম এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা, যুগ্ম প্রধান, এবং তিনি অপরাধ, মানবাধিকার এবং প্রত্যর্পণ চুক্তি বিষয়ক একজন বিশেষজ্ঞ। ঠিক আছে, কিন্তু টবি ক্যাডম্যানকে কেন নিয়োগ দেওয়া হলো? বাংলাদেশে শেখ হাসিনা সহ আরো যাদের বিরুদ্ধে গণহত্যা বিচার সংগঠিত হয়ে মানে সংগঠনের অপরাধে যে বিচার সংগঠিত হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই ট্রাইব্যুনালে। এবং এই বিষয়টি টবি ক্যাডম্যান বাংলাদেশ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা আগে তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত এবং খুবই সম্মানিত বোধ করছি যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য। টবি ক্যাডম্যানের আরো পরিচয় আছে, এখানে শেষ নয়। তিনি যুদ্ধাপরাধ বিচারকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, CNN, আল জাজিরা, BBC থেকে বিভিন্ন জায়গায়, তাতেও কোনো সমস্যা নেই। এবং এই টবি ক্যাডম্যান বাংলাদেশে যে বহুল বিতর্কিত এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং জোরালো প্রক্রিয়া শুরু করেছিলেন, তাতেও কোনো সমস্যা নেই। র্যাবের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি। এই সব কিছুই হয়তো অনেকের দৃষ্টিতে ঠিক আছে। এবং তিনি জামাতের আইনজীবী ছিলেন, বা জামাতের যে শীর্ষ নেতাদের বিচার চলছিল যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে, সেই সময় 3 জন বিদেশি আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে যে জামাতের পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল সেই কথাটি তখন আজকের যিনি চিফ প্রসিকিউটর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে জামাতের শীর্ষ 5 নেতার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে 3 জনকে। তার মধ্যে একজন হচ্ছেন স্টিভেন কে কিউসি, আরেকজন হচ্ছেন জন ক্যামে এবং আরেকজন হচ্ছেন টবি ক্যাডম্যান। মানে এটা কেমনে সম্ভব হলো ভাই, আমি তো নিজেই আশ্চর্য। তবে 5ই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে। দর্শক, দিন শেষে ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা, ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। হঠাৎ করে কি এমন ঘটলো যে ঝুঁকা গেল? রাজনীতি নাকি আসলে কোনো কৌশল, নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি। হঠাৎ করেই এটা নামই রাজনীতি, কিন্তু ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও
আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন। এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে, গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা। এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো। বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই। শব্দগুলো আবার দেখেন, একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না, এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না। এবং মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে তিনি আরো বলছেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা, সেইটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে। ব্রেইনের মধ্যে কি আসতে পারে? সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি, সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে, হাতে গোনা কয়েকজন সমন্বয়ক এখানে লিড করছে। তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারকে বলেন বিষ দিয়া মাইরা ফেলতে, বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতার আসছে। সাধারণ মানুষ সরকারে কি সংস্কার হলো ডাজন্ট ফ্যাক্ট, নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজন্ট ফ্যাক্ট। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, আওয়ামী লীগ সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল। টোকাই, ফেরিওয়ালা, কেন? সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হইতো এরা, খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া, এগুলোতে মানুষ বিরক্ত ছিল। দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল। এখন আবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাই কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে। আর পলিটিক্যাল পার্টিগুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে যে দ্যাট কি আর হইব, এরকম চিন্তা কিন্তু আসছে। আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে, এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে, ফর এক্সাম্পল, আমি জানি না যে এখন এটা সঠিক কিনা, যে বক্তব্য বাহাউদ্দিন নাসিমে দিয়েছেন তিনি সরাসরি দিয়েছেন, কিন্তু ভেতরে যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি, ফাইন, ফাঁসি হোক, জেল হোক, সাজা হোক, ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহূর্তে 5,000, 10,000, 1 লক্ষ নেতাকর্মী, বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরতো, সবাই প্লেনে বাইন্দা চলে আসলো জেল খাটার জন্য, পরিস্থিতি কি হবে? এই বিষয়গুলোকে সামাল কিভাবে দিবে? তখন আবার সবাই এক হয়ে যাবে। এখন নিজেদের মধ্যে বিভাজন, বাট যেই শুনে একটা আওয়ামী লীগ, তখন কিন্তু সবাই একটা টিম হয়ে যায়। মিনিমাম লেভেলে এখনো সবার মধ্যে এই ঐক্যটা আছে। এখন আওয়ামী লীগের এটা নতুন কৌশল নাকি আসলে অনুশোচনাবোধ কাজ করছে বলে আপনার মনে হয়? প্রতারণা ও ঘুষ দেওয়ার দায়ে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার বিনিময়ে আমেরিকায় একটি প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়া ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়। এর ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ভারত ও বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনীর বিরুদ্ধে ঘুষ দিয়ে আমেরিকায় সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পাওয়ার অভিযোগ উঠেছে, যা থেকে আগামী 20 বছরে প্রায় $2 বিলিয়ন মুনাফা হবে বলে আশা করছে আদানি গ্রুপ। ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দ্বারা গত 1.5 দশকে সবচেয়ে বেশি নিপীড়িত ও নির্যাতিত হয়েছে যে রাজনৈতিক দলটি, সেই দলটির নাম বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে, রক্তাক্ত অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগকে, শেখ হাসিনা সহ সকল নেতাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ক্ষমতার পতন হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা। সেই রাজনৈতিক দলটির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, নিঃসন্দেহে তাদের সেই নেতৃত্বের নেপথ্যে বা পেছনে বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই, করছিও না। কিন্তু নেতৃত্বটা ছাত্ররা দিয়েছে, ছাত্র জনতা দিয়েছে। 1,500-এর বেশি মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, 1,500-এর বেশি শহীদ হয়েছেন শেখ হাসিনার বুলেটে। তো সেই শেখ হাসিনার আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের উদ্যোগ আসে, তখন বিএনপি যে বক্তব্য দেয়, তখন বিএনপির সেই বক্তব্য একেবারেই পরিষ্কার নয়। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, নারী নিপীড়ন, খুন, যত রকমের চাঁদাবাজি, মাস্তানি, দখল, যত রকমের অপকর্ম সম্ভব, তা সব কিছু করেছে ছাত্রলীগ।
সেই ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করার উদ্যোগ নিল বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিল। কোনো দলকে বহিষ্কার করা ঠিক নয়। বিএনপি তখন গণতন্ত্রের কথা বলতে শুরু করলো, বহিষ্কারের বিরুদ্ধে আমতা আমতা করে একটা অবস্থান নিল। অথচ ছাত্রলীগ দ্বারা বিএনপি ভয়াবহ রকমের নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে। ছাত্রদলকে নির্দয়ভাবে পিটিয়েছে এই ছাত্রলীগের মাস্তান বাহিনী। স্কুল শিক্ষার্থীদের নির্দয়ভাবে পিটিয়েছে হেলমেট বাহিনী, মানে ছাত্রলীগ। সর্বশেষ গণ অভ্যুত্থানেও ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে গুলি করিয়েছে, চাপাতি দিয়ে কুবিয়েছে, হকি স্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারী ছাত্রলীগ। তো সেই ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে কেন বিএনপি সোচ্চার নয়, কেন বিএনপি মনে করে যে নিষিদ্ধ করা ঠিক নয়, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি কথা, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এখন বিএনপি কি মনে করেছে জানি না, বিএনপির ভেতরে কি এই ভয় ঢুকেছে কিনা যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এখন ছাত্রদলকেও যদি নিষিদ্ধ করে, এটা যদি বিএনপি মনে করে থাকে তাহলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। বিএনপি নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবর্জিত। এই বাস্তবতা সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের খুব পরিষ্কার ধারণা নাই, সেই কারণে তারা ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গে এসেছে। এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আসলো, তখন আওয়ামী লীগের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারণ করবে জনগণ, আমরা নিষিদ্ধের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নই। তার মানে হচ্ছে নানা রকমের কথা বলে এক ধরনের অস্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। আমি জানি না বিএনপি এই ভয় পাচ্ছে কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তাদেরকেও নিষিদ্ধ করা হবে। এত বোকা বিএনপি নেতৃবৃন্দ হবে আমি এটা প্রত্যাশা করি না, মনে করি না। আওয়ামী লীগের অবস্থা আর বিএনপির অবস্থা এক নয়, বাস্তবতাও তেমন নয়। কোনো সম্ভাবনা, কোনো সাহস, কোনো সক্ষমতা কারণ নাই যে বিএনপিকে নিষিদ্ধ করবে বা ছাত্রদলকে নিষিদ্ধ করবে। বিএনপি কিন্তু যদি ভয় পেয়ে থাকে তাহলে কিছু বলার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে বিএনপি ফ্যাসিস্ট দল মনে করে কিনা, কথা বলতে গিয়ে কিন্তু মনে করছে। শেখ হাসিনার বিচার চাইছে, কিন্তু নিষিদ্ধ করার জায়গাতে তাদের কোনো কথা নেই, তাদের কোনো বক্তব্য নেই। এটা বিএনপির রাজনীতিকে ভয়াবহ রকমের প্রশ্নবিদ্ধ করছে। জামাত যে জায়গাটাতে অনেকখানি এগিয়ে যাচ্ছে, এখন জামাত এগিয়ে গেল, বিএনপি পিছিয়ে পড়লো, এটা নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট আমি এখানে প্রকাশ করছি না। আমি প্রকাশ করছি বিএনপি নেতৃবৃন্দ ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিষয়ে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে পারছে না। বলছে জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। নির্বাচনের মধ্য দিয়েই মানুষ সিদ্ধান্ত দেবে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল কিনা। কত অস্বচ্ছ চিন্তা করে দেখেন। নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নেয় তাহলে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হলো। নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে ১,৫০০-এর উপরে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হলো। তাহলে বিএনপির বক্তব্যটা কি? আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যেহেতু বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কোনো সমস্যা নাই, সুতরাং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ অংশ নিতে পারে নির্বাচনে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ওই জায়গাতে ছাড় দিবে, কঠোর হবে না, তারা বিচার করবে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিবে। প্রশ্ন হচ্ছে এত বড় ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দল, গণহত্যাকারী একটা রাজনৈতিক দল, গণতন্ত্র ধ্বংসকারী একটি রাজনৈতিক দল কেন বিচার ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবে এবং সেই জায়গাটিতে বিএনপির আমতা অবস্থান থাকবে, পরিষ্কার বক্তব্য থাকবে না? এটা একটি বিস্ময়কর রকমের প্রশ্ন। এই প্রশ্নের জবাব বিএনপিকে পরিষ্কার করতে হবে। বিএনপি যদি এই প্রশ্নের জবাব পরিষ্কার না করে আখেরে ক্ষতি বিএনপিরই হবে, এটা বিএনপিকে বুঝতে হবে। এখন আওয়ামী লীগের রাজনীতি যদি বলি, একটি সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার অপকর্ম দিয়ে বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে বিচার করা হবে না। আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট রাজনৈতিক দল যে শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু বলে না তাকে তারা রাজাকার বলে, সে যত বড় মুক্তিযোদ্ধাই হোক। কেমন ফ্যাসিস্ট রাজনৈতিক দল! অথচ শেখ মুজিব বাংলাদেশের মানুষের কাছে শেখ সাহেব হিসেবেই পরিচিত, শেখ মুজিব হিসেবেই পরিচিত, মুজিব ভাই হিসেবেই পরিচিত। এখন এই নামে তারা পরিচিত করতে চায় না, জোর করে মানুষকে দিয়ে বঙ্গবন্ধু বলাতে চায়, জোর করে মানুষকে দিয়ে জাতির পিতা বলাতে চায়। যখন মাহফুজ আলম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে উপদেষ্টা বঙ্গভবনের দরবার হল থেকে যখন শেখ মুজিবের ছবি অপসারণ করলো, তখন রিজভী আহমেদ একটা বক্তব্য দিলেন যে তারা এরকম রাজনীতি করতে চায় না, আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তা করতে চায় না, এই বঙ্গবন্ধুর ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না, শেখ মুজিবের ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না, ইত্যাদি ইত্যাদি। আবার 1-1.5 ঘন্টার মধ্যে আবার সেই বক্তব্য প্রত্যাহার করলো, দুঃখ প্রকাশ করলো। তাহলে বিএনপির আসলে প্রকৃত অবস্থানটা কি, বক্তব্যটা কি, এটা বিএনপির পরিষ্কার করা দরকার। পরিষ্কার না করলে রাজনীতিতে বিএনপির ক্ষতি বেশি, কাল লাভ সেই জায়গাতে না আসলাম। এখন আসেন যে জায়গাটাতে আলোচনা করা দরকার, যে সমীকরণটি দাঁড় করানোর চেষ্টা করা হয় যে শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ ভালো, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার এই ফ্যাসিজমের আচরণ দিয়ে শেখ মুজিবুর রহমানেরকে মূল্যায়ন করা যাবে না। এটা কি আসলে সত্যি? খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা যত অপকর্ম করেছে, ব্যাংক লুট করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করিয়েছে, টাকা পাচার করিয়েছে, রাতের ভোট দিনে করেছে, এই যে যত রকমের অপকর্ম, সব রকমের অপকর্মের সঙ্গে ব্যবহার করেছে শেখ মুজিবের ছবি।
শেখ মুজিবের ছবি ব্যবহার করে ব্যাংক লুট করেছে, শেখ মুজিবের ছবি ব্যবহার করে নারী ধর্ষণ করেছে ছাত্রলীগ, শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ মানুষকে গুম করেছে, শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে। ওই যে বুলেট, এক একটি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি দেখেছে বর্তমান প্রজন্ম ছাত্র জনতা। শেখ মুজিবের ছবি বুলেটের মাথায়, ওই বুলেট আঘাত করেছে ছাত্র জনতাকে, নির্বিচারে ছাত্র জনতা শহীদ হয়েছে। আক্ষরিক অর্থেই যদি বুলেট খুঁজতে যান, সেই বুলেটের আক্ষরিক অর্থেই যদি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি খুঁজতে যান, সেটা পাবেন না। কিন্তু তার চেয়েও বেশিভাবে পাবেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে শেখ মুজিবের ছবি ব্যবহার করেছে, ব্যাংক ডাকাতি, ছাত্র জনতাকে নিপীড়নের সঙ্গে শেখ মুজিবের ছবি ব্যবহার করেছে। সেই হিসেবে ওই বুলেটের সঙ্গেও শেখ মুজিবের ছবি আছে, শেখ মুজিবের স্পর্শ আছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই, ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল, তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন। গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে, সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি, দলের বিরুদ্ধে শাস্তি, শুধু নিষিদ্ধ না শাস্তিরই বিধান রাখেনি। কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি, তারপর এই আলোচনা করতে চাই। এই যে বৈঠকটা হয়েছে, তারপর আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন, আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশের খসড়া বিষয়ে বলেছিলেন, উনি আগে বলেছিলেন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন। আচ্ছা, আজ উনি বলছেন, মানে গতকাল আসলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 খসড়াটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে। তিনি বলেন, তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশ সংশোধনী করেছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না, আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে। তার মানে এই বিধানটা থাকছে না। তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন, এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তিনি বলছেন, তারা অনুভব করেছেন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে, তাহলে অন্যান্য আইন রয়েছে, সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 রয়েছে। কাজেই এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না, এটা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না, কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে। কিভাবে দেখবো এই ব্যাপারটা? এক ধরনের, শেষের কথা হলো এক ধরনের সান্ত্বনা, কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হবে, সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক। বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিশেষ করে এখন অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা খুব কঠোরভাবে দাবি জানিয়েছেন। আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথেও কথা বলি, হ্যাঁ, এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে, এটা খুবই পপুলার একটা দাবি। কিন্তু সরকার বলছেন যে এটা যদি হয় তাহলে অন্যান্য আইনে করা যাবে। এই কথাগুলো আসলে এক ধরনের সান্ত্বনা পুরস্কার আমরা বলি না, এটা সান্ত্বনা পুরস্কার। কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই, তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল, সেফার ছিল। কেন আমি সেই প্রসঙ্গে আসছি সেটা দূরে থাকুক, আরেকটা কথাও জরুরি, একটা বিধান রাখা ডাজন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে। ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে, এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে, আসবো সেখানেও। তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009। এই আইনে চট করে শেখ হাসিনা যেমন চট করে ঢুকে যাবেন বলছিলেন, সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায়। এই কয়েকদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি, এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি। কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না। একটা বিচারিক প্রক্রিয়া যদি এই কোর্টে, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারে তোলা হতো, তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করতো, ডিবেট করতো এবং
যে অভিযোগে তার বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ, সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে লেজিটিমেসি তৈরি করে নিষিদ্ধ করা। ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল, এথিক্যাল, লিগাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয়। সুতরাং এই আইনের মাধ্যমেই সেটা করা উচিত ছিল। সন্ত্রাস দমন আইনে চট করে করা যায়, কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মতো বিষয়। আমরাই বিতর্ক করেছি। ছাত্রলীগকে সেটা করা হয়েছিল, কেউ বলতে পারেন আওয়ামী লীগকে প্রয়োজনে করা হবে। অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না, ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই। কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস দমন আইন দিয়ে করা হয়, সেটা একটা জিনিস। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটিমেটলি আনা যায়, আমরা এই অভিযোগ দেখাতেও পারি। কিন্তু এটা যখন করব, ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না। ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, এটা একটা ডিফারেন্ট সংগঠন। আমরা জানি আরপিওতে আছে কোনো দলের ছাত্র সংগঠন, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারবে না। ফলে দলগুলো একটা ট্রিক করেছে, তারা এটাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে চালিয়েছে, যদিও ডিফ্যাক্টো সেটা আসলে আওয়ামী লীগেরই সংগঠন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ না, আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে সরকারি সিদ্ধান্তটা নিয়েছে, তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। কেন চায় না? গতকালে একটা ভিডিও দিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপিকে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না, এটার বিরুদ্ধেও কথা আছে, আমি সেই ভিডিওতে বলেছি। কিন্তু আসলে মুদ্রা যে ব্যাপারটা আমরা ধারণা করতে পারি এবং সেটা কত শক্ত চাপ, সেটা এই সংশোধনের বা এই অধ্যাদেশ ফাইনালাইজেশনে বোঝা যায়। সেটা হচ্ছে উপদেষ্টা জনাব আসিফ, মানে এটা হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি আসিফ, তিনি জাহাঙ্গীরনগরে ক্লিয়ারলি দূতাবাসের চাপের কথা বলেছেন। আমি তখনও এটাই প্রেডিক্ট করেছিলাম, এটাই আসলে প্রধান কারণ। একটা সরকারে যখন কেউ থাকে, কেউ খুব বড় কথা বলতেই পারেন যে বাইরের চাপ যাচ্ছে তো কী হয়েছে, শেখ হাসিনার সাথে তো ভারত কঠোরভাবে ছিল, শক্তভাবে ছিল, কিন্তু শেখ হাসিনাকে আমরা ফেলে দিতে পারিনি। হ্যাঁ, পেরেছি। কিন্তু আবার সরকার চালাতে গেলে সব ক্ষেত্রে সব সময় সব দেশের সাথে সংঘাতের পথে যাওয়া সঠিক হবে না। এই ধরনের তথ্য আমরা পাই। ইউরোপের দেশগুলো, আমেরিকা, জাতিসংঘ, এরাও আওয়ামী লীগের নিষিদ্ধতা সেভাবে চায় না, আমি বিভিন্ন সোর্স থেকে শুনতে পেরেছি। ফলে যেটা দাঁড়ালো, এটাই প্রধান কারণ। এবং এই চাপটা কতটা তীব্র এটাই বলছি যে আপনি আইনটার মধ্যে এই বিচারের বিধান রাখতে পারতেন। এটা রাখা মানে এই না যে আওয়ামী লীগের বিচার করতে হবে। একটা আইনে একটা বিধান থাকা মানেই হচ্ছে ওই ধারায় তাকে বিচার করা হবে। কিন্তু সরকার সেটুকুও পারেনি। সরকারকে এটা এখনই একরকম ঘোষণা করে দিতে হয়েছে, সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। তার মানে সরকারের উপর চাপটা খুব ইনর্মাস। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, এখানেও বলি, বিদেশিদের কোনো চাপের মধ্যে কোনো কাজ করা বা চাপকে সরিয়ে রেখেও যদি বলি ভাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কাজ করা কোনো ক্ষেত্রে, আমি এটা খুব বাজেভাবে দেখি না। মানে আমরা ওই শেখ হাসিনার সময়ও যখন আমেরিকার স্যাংশন নিয়ে আলাপ করেছি, তৃতীয় শ্রেণীর এক ধরনের জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, সেটাকে কন্টেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা যে পৃথিবীতে বাস করি, এখানে একটা দেশকে জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, সব কিছু আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের বাইরে থেকে বসবাস করা কঠিন না, এটা ইম্পসিবল। আর আমাদের মতো সাইজের একটা দেশ, সেই দেশটার জন্য এটা আরও অনেক বেশি কঠিন। এই সরকারের যতই লেজিটিমেসি থাকুক, আছে, আমরা বিশ্বাস করি এর পপুলার ম্যান্ডেট আছে, কিন্তু এটার ইলেকটোরাল ম্যান্ডেট নেই। সো নানা কারণে এই সরকারকে অনেকের চাওয়াকে অ্যাড্রেস করতে হয়। এমনকি একটা নির্বাচিত সরকার থাকলে ওই এক্সপেকটেশনগুলো থাকবে। সুতরাং আমি সরকারকে দায়ী করছি না এটার জন্য যে তারা কারো কথা শুনে বা কারো চাপের কাছে নতি স্বীকার করে এটা করেছেন, কিন্তু ঘটনাটা এটা ঘটেছে বলে আমি এখন কনফিডেন্ট এবং এই চাপটা খুব কঠোর এবং সেই কঠোর অবস্থায় সরকার শেষ পর্যন্ত রিঅ্যাক্ট করতে হয়েছে। সামনে যেটা হবে, জানি প্রচুর রাজনীতি হবে, রাজনীতির ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা এর মধ্যেই দেখছি ছাত্রদের দিক থেকে এটার জন্য বিএনপিকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে প্রধান উপদেষ্টা সেই বক্তব্য যুক্ত হবে। আবার বিএনপি একসময় কিন্তু নিশ্চিত করার বিরুদ্ধেই বলেছিল, পরে এটাকে তারা আবার পলিটিক্যালি একটু ডিফারেন্ট টোনে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলছেন তারাকে জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি। আর ছাত্ররা এই প্লটটা তৈরি করে রাখলো। আমি আমার গত ভিডিওতে বলেছি, তারা যখন রাজনৈতিক দল তৈরি করবেন, তারা করবেন, তখন তারা বিএনপির বিরুদ্ধে তোরা নামতে হবে। যদি তারা তাদের কম্পিটিটর পার্টি হয়, তখন তাদেরকে স্টিগমা তারা লাগানোর চেষ্টা করবেন যে ফ্যাসিস্ট, তারা সবাই এটাকে ফ্যাসিস্ট বলেন, আমি সমর্থন না করলেও তারা বলেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপি চেষ্টা করেছে এবং বিএনপির কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় নাই। সো এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে সামনে ক্রমাগত আসতে থাকবে। আর ঘটনাটা ঘটলো এবং আমি আগেও বলেছি যে আওয়ামী লীগকে এইভাবে দল হিসেবে নিষেধ করা খুব জরুরিও যে তা না, বরং মাঝে মাঝে মনে হয়, আমি গতকাল একটা টকশোতে এভাবে বলছিলাম যে আওয়ামী লীগ নাম নিয়ে আমাদের সামনে আসা, আওয়ামী লীগ একটা গালি, মানে আমরা কাউকে বলি তুমি এটা আওয়ামী লীগ, এটা একটা ভয়ঙ্কর গালি, আমরা গালি দেবো কোনো দিন। সো এই গালি, এই আওয়ামী লীগের নাম নিয়ে আসা আওয়ামী লীগের জন্য ঠিক পজিটিভ বলে আমার মনে হয় না। এই আওয়ামী লীগ যখন আসবে, তার নাম উচ্চারণ করবে, তার সেই মুজিব কোট পরে আসবে, তার সেই স্লোগানগুলো দিবে, এগুলো ক্রমাগত আওয়ামী লীগকে আমাদের সামনে মনে করাতে থাকবে এবং আমাদের ঘৃণাকে বাড়াতে থাকবে এবং এই ঘৃণা বহু বছর থাকবে।
যে প্রজন্ম আজকে মাঠে নেমেছিল, যে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিল, যাদের গড় বয়স 20-25-এর মধ্যে, এরা আরও 50-60 বছর বেঁচে থাকবে। এই প্রজন্ম আওয়ামী লীগকে ভুলবে না। তার সাথে সরাসরি কনফ্রন্টেশন হয়েছে। তাদের সন্তানদের, তাদের নাতি নাতনিদের তারা এই গল্প শোনাবে। আর আমরা যদি খুব বেশি যাতা রকম ইনএফিশিয়েন্ট, ইনকেপেবল না হয়ে থাকি, আমরা আওয়ামী লীগের এই জিনিসগুলো দিয়ে, এই বিভৎসতা দিয়ে, এই বর্বরতা দিয়ে, এই অসভ্যতা দিয়ে ন্যারেটিভ তৈরি করতে পারবো, ফ্যাকচুয়াল ন্যারেটিভ এবং ফিকশনাল ন্যারেটিভ, নানান ফর্মে, গান, কবিতা, গল্প, সিনেমা আর ডকুমেন্টেশন তো জেনুইনলি হতেই পারে। আওয়ামী লীগকে কবর দিয়ে যাওয়া যাবে বহু বছরের জন্য। আমরা বিশ্বাস করি আমরা সেটা পারবো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।